তুই দেখিস না তোর ম্যাডাম আমার ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু আমিও তো প্রতিদিনই চাই, আমি সেই সুখটা পাই না। তুই দেখিস না তোর ম্যাডাম আমার ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু আমিও তো প্রতিদিনই চাই, আমি সেই সুখটা পাই না। এছাড়া তো আমার আর কিছু করার নেই। আমি তো গরিব মানুষ, লেখাপড়া করিনি, এর চেয়ে বেশি বেতন কি আপনারা দিবেন? তখন সে বলে, কেন দেব না, অবশ্যই দেব। তুই চাস এর চেয়ে বেশিও টাকা ইনকাম করতে পারিস। তখন আমি বললাম, কিভাবে স্যার? তখন বলে, আমি কি তোকে সেই কথা বলবো? তুই যদি তোর ম্যাডামকে বলি দিস, তাহলে তো আমার 12টা বেজে যাবে। আমি বললাম, না স্যার, আমি ম্যাডামকে কিছু বলবো না। তখন উনি বলে, তুই দেখিস না তোর ম্যাডাম আমার ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু আমিও তো প্রতিদিনই চাই, আমি সেই সুখটা পাই না। তখন স্যারের কথা আমি কিছুই বুঝি না। তখন স্যার আমাকে খুইলা বলে, তোর ম্যাডাম যখন বাসায় থাকবে না, তোর ম্যাডাম তো বেশিরভাগ সময় বাসায় থাকে না। আসসালামু আলাইকুম, আমার নাম জরিনা, আমি গ্রামের মেয়ে। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনের একটি গল্প বলতে চাই। গল্পটি বলে আমার মনটা একটু হালকা করতে চাই। আমার বাড়ি রেতনা, মদন থানা, বাটি এলাকা। আমার বাবা একজন কৃষক। আমরা 7 বোন, এক ভাই। আমি সবার বড়। বাবা একজন রিক্সা চালক, তাই বাবা একলা ইনকাম করে পরিবার চালাতে পারতো না, তাই লেখাপড়াও করতে পারিনি। অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার হব, কিন্তু সেই স্বপ্ন আমার ফিল আপ হলো না। একবার খাইলে আমরা আরেকবার খাইতে পারি না, অনেক কষ্ট করে দিন যায়। তো আমার যখন 8 বছর, তখন আমি পাশের বাড়ির এক মহিলার মাধ্যমে ঢাকায় চলে যাই। ফুটপাতের বিভিন্ন মানুষের পরফরমেন্স করি, এবং যখন একটু বড় হই তখন বাসাবাড়ির কাজে জয়েন করি। আমার এই ঘটনাটি ঘটেছিল আমার যখন 12 বছর। তখন আমি একটি বাসায় কাজ নিই। সেখানে আমার বেতন ছিল 3000 টাকা, টাকা খাওয়া সহ। আমার যিনি ম্যাডাম ছিল, উনি খুব ভালো ছিল, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার যে বাসার সাহেব আছে, উনি দালাল। উনি বিদেশে লোক পাচার করে, মানে দালালি করে, এতে তাদের অনেক ইনকাম টাকা। তো 3000 টাকা দিয়ে আমার ভালোই চলছিল। আমি পুরোটা টাকায় বাড়িতে পাঠাইতে পারতাম, কেননা আমার তো বাড়তি খরচ ছিল না। বাসায় থাকতাম, বাসায় খাইতাম, বাহিরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না, যার কারণে সবটা টাকায় আমার থাকতো। তো এভাবে আমার দিন যেতে থাকলো। এদিকে বাড়িতে চাহিদাও টাকার বেড়ে গেল, কারণ ছোট বোনেরাও বড় হচ্ছে, তাদেরকেও আমি লেখাপড়া করাবো। আমি লেখাপড়া করতে পারি নাই, ছোট ভাই বোনদেরকে আমি লেখাপড়া করাবো, এরকম স্বপ্ন নিয়ে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু হঠাৎ আমার জীবনে সেই স্বপ্নটা ভেঙে গেল। আমার যে সাহেব আছে, উনি আমাকে একদিন ডেকে বলেন, ম্যাডাম তখন বাসায় ছিলেন না। উনি বলে, কি রে, তুই যে বেতন পাস, এ বেতন দিয়ে কিভাবে চলস? আমি বলি, সাহেব আর কি করব, এছাড়া তো আমার আর কিছু করার নেই। আমি তো গরিব মানুষ, লেখাপড়া করিনি, এর চেয়ে বেশি বেতন কি আপনারা দিবেন? তখন সে বলে, কেন দেব না, অবশ্যই দেব। তুই চাস এর চেয়ে বেশিও টাকা ইনকাম করতে পারিস। তখন আমি বললাম, কিভাবে স্যার? তখন বলে, আমি কি তোকে সেই কথা বলবো? তুই যদি তোর ম্যাডামকে বলি দিস, তাহলে তো আমার 12টা বেজে যাবে। আমি বললাম, না স্যার, আমি ম্যাডামকে কিছু বলবো না। তখন উনি বলে, তুই দেখিস না তোর ম্যাডাম আমার ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু আমিও তো প্রতিদিনই চাই, আমি সেই সুখটা পাই না। তখন স্যারের কথা আমি কিছুই বুঝি না। তখন স্যার আমাকে খুইলা বলে, তোর ম্যাডাম যখন বাসায় থাকবে না, তোর ম্যাডাম তো বেশিরভাগ সময় বাসায় থাকে না। আমি ঘুম থেকে ওঠার আগে সে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যায়।
তো সেই সময় যদি তুই আমার কাছে আসিস, আমাকে একটু আদর যত্ন করিস, আমার সেবা যত্ন করিস, তাহলে তাহলে মাসে আরো 10,000 টাকা বাড়তি দেব। আমি বললাম, কি বলেন স্যার, সারা মাস কাজ করে দেন 3,000 টাকা, আর সামান্য একটু সেবা যত্ন করলে আপনি 10,000 টাকা দিবেন? এটা কি সম্ভব? তখন স্যার আমাকে বলে, কেন, আমি যদি তোরা 10,000 টাকা দিয়ে দিই তাহলে কি আমার কম পড়বে? তুই জানিস আমার প্রতিদিনই লাখ লাখ টাকা ইনকাম। আমি মনে মনে ভাবলাম, স্যার তো সত্যিই বলেছে, 10,000 টাকা তো স্যারের জন্য কোনো বিষয়ই না, কিন্তু আমার জন্য তো অনেক কিছু। স্যার যে আমাকে 10,000 টাকা দেয়, তখন আমি এই টাকাটা বাড়িতে পাঠালে তারা এই টাকাটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবে, এবং আমি আমার ছোট বোনদেরকে লেখাপড়া করাতে পারবো। তো সেই স্বপ্ন নিয়ে আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমরা দুটা ভাই একটা বোন। তো আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ার মেয়ে, আমার বাবা মা আমাকে, আমাদের পরিবার। এরপরে আমার বাবাকে কে জানি বলল, ভাই ভাই, আপনার মেয়েটাকে কি বিয়ে দিবেন? আমার কাছে একটা ভালো পাত্র আছে। কিন্তু আমার বাবা বলল, এই অল্প বয়সে আমি মেয়ে বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, দিবেন না মনে হয়, নাইবা দিবেন। এই দেখেন ছেলের ছবি। আমার বাবাকে জোর করে ছেলের ছবি দেখায়। বাবার কাছে খুলে বলল, ছেলের বাড়ি গাড়ি সব কিছুই আছে। ছেলে বিদেশ থেকে এসেছে, তারপর ছেলেদের কোনো কিছুর অভাব নেই। আপনার মেয়ে সুখে রাজার হালে থাকবে। আমার বাবা শুনে বলল, আরে বাবা, ধন সম্পদ দেখলে তো আর হবে না, কারণ আমার মেয়েটা ছোট। আমার একটা মাত্র মেয়ে অল্প বয়সে বিয়ে দিতে চাই না ভাই। উনি বলল, আরে ভাই, একটা মাত্র মেয়ে ঠিক আছে, আমরা এরকম ভালো ঘর আর বর খুঁজতে খুঁজতে একসময় দেখা গেছে যে আমাদের কপালে বর আর খারাপ ঘরই জুটে। আসলে সবার ভাগ্য তো আর এক নয়। তখন বলল, এই যে ভাই, আপনার মেয়েটার কপাল ভালো না হয় কারোর জন্য এত বড় সম্বন্ধ আসে। আমার বাবা তো গ্রামের সহজ সরল মানুষ, কারণ আমার বাবার ব্রেন ওয়াশ করেছে। আমার বাবাও সেইভাবে রাজি হয়েছে। আমার মাকে বলছে, শোনো শোনো, তোমার তো কপাল খুলেছে, বিদেশি জামাই যাচ্ছে, তুমি কি জানো? তখন বলছে, আমাদের মেয়েটার জন্য বিদেশি পাত্র দেখছে, ছেলেদের ভারী ঘর বিল্ডিং সব কিছুই আছে, ছেলেটার একটুখানি বয়স বেশি। মা বলল, বেশি বয়স হলে কিন্তু হবে না, এই কথা বাদ দাও তো। আবার বলল, কেমন ছেলে দেখি তো? বাবা বলল, আমি ছেলের ছবি দেখেছি, ছেলে খুব সুন্দর। তখন বলল, বেশি দূরে নয় তো, এই যে আমাদের পাশেই গ্রামের, যেহেতু আমাদের দুটি ছেলে আছে, আমরা দুজন পরপর একটু যাবো, দেখে আসবো, খুব ভালো হবে, তাই না বলো? আমার একটা মাত্র মেয়ে বিয়ে দূরে দিলে আমরা কি তা যেতে পারবো? মা বলল, সেটাও খারাপ বলনি। তারপর বাবা বলল, ঠিক আছে, আমি না হয় ঘটককে বলে দেব, ওরা যেন মাসের শেষে যেন আসে, মেয়েটাকে দেখতে চেয়েছে। মা বলল, এই সময় দেখবে যদি ওরা বিয়ে দিয়ে নিয়ে যায় তখন কি হবে? তাছাড়া আমার কিন্তু ভয় লাগছে। বাবা বলল, আরে বাবা, ছোট মেয়ে দেখে কি হয়েছে, ছোট ছোট বলো না তো। মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো, না হয় যুগ জামানা ভালো না, কিয়েতে কি হয়, শেষে মান সম্মান হারাবো নাকি? তারপর মা রেগে গিয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। কিছুদিন পর তারা আসলো আমাদের বাড়িতে। এসে ছেলে আর ছেলের দুলাভাই আমাকে দেখে তারা পছন্দ করে গেল। যদিও আমাদের বাড়িঘর তাদের কম পছন্দ হয়েছে, নোংরা হয়ে গেছে, কিন্তু তবু আমাদের দেখে পছন্দ হয়েছে বলে তারা সম্পর্কটা পাকা করে ফেলেছে। 2 মাস পর বিয়ে।
আমি তো হালকা হালকা কানে শুনেছি, কিন্তু ছেলের ছবি আমি দেখিনি, আর আমাকেও কেউ ছবি দেখায়নি। কিন্তু বলেছে ছেলে কিন্তু দেখতে ভালো, আর এবার বলেছে সব কিছুই ঠিক আছে। আমি আর কি বলবো, গ্রামের মেয়ে তো বিয়ে শাদির মধ্যে মতামত নেওয়া হয় না, তারা মুরব্বীরা যাই বলে মেয়েদেরকে তাই শুনতে হয়। তারপর এভাবে দেখতে দেখতে বিয়ের দিন ঠিক হয়েছে, যেন বিয়েও হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর রাত্রে যখন আমাকে ছেলে রুমে দিল, বাসর ঘরে দিবে, তখন আমার দাদু, আমার নানু, আমার বোন ছিল। শোন, তুই ওকে একটু বুঝিয়ে বলিস, বুঝিয়ে বললে তোকে আর কষ্ট দিবে না, ঠিক আছে? কিন্তু খারাপ ব্যবহার করিস না, বুঝলি? আমি বললাম, ছাড়ো তো, তোমাদের এসব কথা আমার ভাল লাগছে না। আমি আবার খেয়ে ওনার সাথে আবার আমার ঘুমাতে হবে। আমি ঘুমাবো না এই লোকের সাথে, আমি একা একাই থাকবো। ওই লোককে এই রুমে ঢুকতে দেবো না। তুমি আমার সাথে থাকো নানু। নানু বলল, বোকামি একটা, বলে বাসর ঘরে জামাইয়ের সাথে তোর থাকতে হবে, দাদুর সাথে থাকে না। আমি বলছি, না না, আমি একা একা থাকবো না। ওই ছেলে কেমন না কেমন, যদি আমাকে রাতে গলা টিপে মেরে ফেলে, তখন বলে পাগলি মেয়ের কথা শোনো। স্বামী কখনো বউকে মেরে ফেলে? সে তো তোকে পছন্দ করে, ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে। এসব উল্টাপাল্টা ভাবিস না তো, যা। পরে দাদি আমাকে রুমে বসিয়ে দিয়ে অনেকগুলো ফলমল মিষ্টি নিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দরজার টকটকানি শব্দ শুনলাম। শব্দ পেয়ে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর দরজা খুলে উনি এসে খাটের উপর বসলো। মাথার থেকে টুপিটা খুলে ফেলেছে। খুলে ফেলার পর বলছে, তোমার কি খুব ভয় লাগছে? খুব কষ্ট হয়েছে? এতক্ষণ ধরে বিয়ের শাড়ি পরিয়েছ? আমি তখন কিছুই বলছি না, শুধু মাথা নিচের দিকে করে চুপ করে আছি। তারপর বলল, বেশি খারাপ লাগলে গয়নাগাটিগুলো সব খুলে নাও, শরীরটা হালকা লাগবে। আর এই যে ফলমল দিয়ে গেছে, কি তেষ্টা পেয়েছে? পানি খাবে? আর এই যে মিষ্টি দিয়ে গেছে, মিষ্টি তো খেতে হয়, তাই না? আমি বলছি, আপনার ইচ্ছা হলে আপনি খান, আমি খাবো না। তখন বলল, বাবা, এত ছোট মানুষের এত রাগ করতে নি গো। আজকে বাসর রাত, মিষ্টি মুখ করতে হয়, আর মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। শুনে এক করে গাঁঠা জ্বলে যাচ্ছে। যেই না লুক, আমি তার ছবি দেখিনি, এখন দেখি পাহাড়ের মতো একটা ছেলে। ওরে বাবা, এটা কি ছেলে না তাল গাছ? ওকে দেখেই আমার আত্মা শুকিয়ে গেছে। এখন যে কি করি, আমার একদম ভালো লাগছে না, মেজাজটা খুব খিটখিটি হয়েছে। আমি বললাম, আপনার ইচ্ছা হলে আপনি খান, নালে ঘুমান। এত কথা বলবেন না তো, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। তখন বলে, ও মা, বলে কি বাসর রাতে কি কেউ ঘুমায়? আর যদি ঘুমিয়ে যাবে, তা কি বাসর রাত হবে? বাসর রাতে ঘুমাতে হয় না, তাহলে কি করতে হয়? বাসর রাতে স্বামীর সাথে বসে বসে গল্প করতে হয়, তাকে ভালোবাসতে হয়, আদর করতে হয়। আমার এত ভালোবাসার ইচ্ছে নেই। হ্যাঁ, আমি ঘুমাবো। আর আপনার সাথে কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনি দেখেন তো আপনার সাইজটা আর আমার সাইজটা। আমি একটা পুষ্টি একটা মেয়ে, আর আপনি তাল গাছের মতো একটা মানুষ। আপনি জানতো এখান থেকে তোর কথা বলে আমি ওইদিকে শুয়ে পড়লাম। তখনই বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে নেই। আমাকে কি দেখে ভয় লাগছে? ভালো করে তাকিয়ে দেখো না, আমি মানুষ। আমি হয়তো হাইটে উঁচা লম্বা একটু বেশি হয়ে গেছি, তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। পরে বলল, হাতে একটা মিষ্টি নিয়ে, আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা খেয়ে নেও, আর একটু পানি খেয়ে নেও। খাওয়ার পর বলল, গয়নাগাটি খুলে ফেলল। তখন আমি খুলে ফেলার পর একটা সুতি শাড়ি দিল, পরবো। পরতে গিয়ে আমি তো আর শাড়ি পরতে পারছি না। তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিল। আর যখন খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল, তখন ওনার প্রতি আমার রাগটা একটু কমে গেল। আমি আস্তে আস্তে খাটের উপরে যেয়ে বসলাম,
আর কিছুক্ষণ পর আমি নিশ্চুপ আর কোনো ধরনের বেশি একটা বাড়াবাড়ি করিনি। উনি আমাকে বলল, এবার বসো। বসার পর বলল, মাথার ঘুমটাটা একটু সরাও তো, এখনও তো আমি তোমার মুখে দেখিনি। তখন ঘুমটাটা টেনে সরিয়ে দিল। তারপর বলল, এই তো কত মিষ্টি লাগছে, আস্তে গিয়ে ঘরের লাইটটা অফ করে দিই। আমি তখন বললাম, লাইট কেন অফ করেছেন, আমি অন্ধকারে ঘুমাতে পারি না। তখন বলল, আমি আছি তো, পাশে শুয়ে থাকবো, কোনো ভয় লাগবে না। তখন আর কিছু বললাম না। উনি আস্তে আস্তে কাঠে উঠে বসলো। বসার পর বলছে, আমার বালিশটা দাও তো। আমি দিচ্ছি। দেওয়ার পর বলল, এখন আমি আছি, আর কোনো ভয় লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকো। যতক্ষণ আমি নিশ্চিন্তে ছিলাম, কতক্ষণ পর উনি আস্তে আস্তে আমার কাছে আসছিল, এসে আমার কপালে চুমু দিল। তারপর বলল, মিষ্টি বউ আমার। আমি আর কিছু বলছি না। তারপর আস্তে আস্তে উনি আমাকে বলল, আজ তো বাসর রাত, আজ রাতে তুমি আর আমি মজা না করতে পারি, তবে কবে করবো বলো তো?